তোমাদেরকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি 2025-এর আইটিআই সিবিটি এক্সামে একজনেও পাস করতে পারবে, একজনেও পাস করতে পারবে না। লিখে নাও, খাতায় লিখে নাও, বোর্ডে লিখে নাও, খাতায় চিপকে দাও, বোর্ডে চিপকে দাও, যেখানে যা করার করে নাও। তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আমি সুদীপ্ত বণিক, তোমরা কিন্তু কেউ পাস করতে পারবে না। কারা পাস করতে পারবে না? যারা সারা বছর ধরে ফোন স্ক্রল করে গেছো, ইউটিউব দেখেছো, যারা ফেসবুক দেখেছো, যারা মেয়েদের নাচন কদম দেখেছো, পড়াশোনা একটুও করনি, যারা সিওসি খেলেছো, যারা ফ্রি ফায়ার খেলেছো, যারা পাবজি খেলেছো, পড়াশোনা একটুও করনি, তাদের বাবার ক্ষমতা নেই তাকে পাস করানো। কারণ এতটাও সোজা নয় আইটিআই সিবিটি এক্সাম। 2 ঘন্টার মধ্যে বসে 50টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে এবং সেই উত্তরের ওপরেই তোমাদের ফাইনাল মার্কস নির্ভর করবে। তো এখনও যারা প্রিপারেশন নেওয়া স্টার্ট করনি, আমাদের সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু করে দাও। আমরা আজ থেকে তোমাদের জন্য আগামী 1 মাস ধরে 2025 আইটিআই সিবিটি এক্সামে কোন ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় প্রত্যেকবার আসে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের এখানে কোশ্চেন অ্যান্সার সলিউশন সেট নিয়ে আসবো। আমি সুদীপ্ত বণিক, তোমরা দেখছো আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের কোশ্চেন। হ্যাঁ বন্ধুরা, চলো তোমরা শুরু করছি আমাদের আজকের ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের যে ইংলিশ এবং হিন্দি ভার্সানের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আমরা এখানে স্টার্ট করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে নেম অফ দ্য ট্রেড ইলেকট্রিশিয়ান 3rd সেমিস্টার মডিউল নাম্বার 1 ডিসি জেনারেটর। তো আমরা আজ এই ভিডিওটার মধ্যে দিয়ে মডিউল নাম্বার 1-এর টোটাল 56টা কোশ্চেন আছে, সেই 56টা কোশ্চেনের মধ্যে আমরা 30 নাম্বার অফ কোশ্চেন এখানে তোমাদের সামনে সলভ করব। তার সঠিক উত্তর তোমাদেরকে কিভাবে নির্বাচিত করতে হবে, কোন রুলসের ওপরে, কোন তথ্যের উপর দিয়ে গেলে তোমরা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবে, তোমাদেরকে অবশ্যই আমরা এখানে আজকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছো, ভিডিওটাকে একটু স্কিপ করো না, সমস্ত ভিডিওটাই আমার সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের আজকের প্রথম কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স? এক্স চিহ্নিতকরণ যে পার্টটি আছে এই কমিউটেটরের, এই যে আর্মেচার, ডিসি জেনারেটর আর্মেচার, সেই পার্টের নাম কি? দাঁতের মতো উঠে থাকা যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে বলা হয় কমিউটেটর রাইজার। তো এখানে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কমিউটেটর রাইজার থেকে কিন্তু আমাদের ওয়াইন্ডিং বাধা স্টার্ট হয়, রাইজারে এসে আমাদের ওয়াইন্ডিংটা বাধা শেষ হয়। এবার আমরা চলে আসছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিসি জেনারেটর? এই ডিসি জেনারেটরের নাম কি? ছবিটা যদি একটু ভালো করে জুম করা যায় তাহলে তোমরা দেখতে পারবে এখানে ওপরের দিকে একটা ফিল্ড রয়েছে এবং নিচের দিকে একটা ফিল্ড রয়েছে। ওপরের দিকে একটা ফিল্ড আছে এবং নিচের দিকে একটা ফিল্ড আছে। এই যে ওপরের দিকের ফিল্ডটা, এই ফিল্ডটার নাম হচ্ছে সান ফিল্ড। নিচের দিকের যে ফিল্ডটা মোটা করে আঁকা আছে এটার নাম হচ্ছে সিরিজ ফিল্ড, কারণ এটি আর্মেচারের সঙ্গে সিরিজে কানেকশন রয়েছে। এখন আর্মেচারের মধ্যে দিয়ে অর্থাৎ সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম হচ্ছে আইএসসি বা সিরিজ ফিল্ড কারেন্ট, এবং সান ফিল্ডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার নাম হচ্ছে আইএসএইচ বা সান ফিল্ড কারেন্ট। এই সান ফিল্ড কারেন্টের যাওয়ার ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন যদি সিরিজ ফিল্ডের কারেন্টের ডিরেকশনের সঙ্গে মিসম্যাচ হয়, অর্থাৎ যদি তারা একে অপরকে অপোজ করে, উল্টো দিকে যাতায়াত করে, তাহলে সেই জেনারেটর অবশ্যই ডিফারেন্সিয়াল জেনারেটর। এবং এখানে আমাদেরকে আরও দেখতে হবে যে এক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে ডিফারেন্সিয়াল শর্ট শান্ট, ডিফারেন্সিয়াল লং শান্ট। এবার দেখো এই যে শান্ট ফিল্ডটা আছে, এই শান্ট ফিল্ডটা এখানে আর্মেচার এবং সিরিজ ফিল্ড দুটোকেই প্যারালাল অ্যাক্রসে কানেকশন করা আছে, অর্থাৎ দুটোকেই কভার আপ করে রেখেছে, তাই জন্য এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। আশা করি তোমাদের কাছে উত্তরটা পরিষ্কার করতে পেরেছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখো 3 নম্বরের কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ রুল ইজ ইউজ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটারে আমরা যে রুলসের মাধ্যমে ইএমএফ ইনডিউসড হয় সেটাকে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে কি রুলসের মাধ্যমে? তাহলে হুইচ রুলস ইজ ইউজ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ? ইনডিউসড ইএমএফের ডিরেকশনকে বেসিক্যালি যদি আমরা চাই ফাইন্ড করব, তাহলে কোন রুলের মাধ্যমে সেটাকে আমরা ফাইন্ড করতে পারি? এখানে আমাদের ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসছে আমাদের আজকের 4 নম্বর কোয়েশ্চেনে, হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরের ইএমএফ জেনারেট হচ্ছে তার জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করে থাকি? বেসিক্যালি আমরা সেখানে 5Zn/60 × P/A এই সূত্রটা কাজে লাগিয়ে থাকি। এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে ডিসি জেনারেটরের ইএমএফ ক্যালকুলেট করব সেই সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে এবং উপরের আই বাটন থেকে তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ। চলে আসছি, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ব্যাক ইএমএফ অফ ডিসি মোটর? ডিসি মোটরের ক্ষেত্রে যে ইএমএফ তৈরি হয় সেটাকে আমরা জেনারেটেড ইএমএফ না বলে সেটাকে আমরা ব্যাক ইএমএফ বলি, কারণ সেই ইএমএফ সাপ্লাই ইএমএফকে অপোজ করে, এবং তার নির্ণয় করা সূত্র হচ্ছে ইবি। যেহেতু ব্যাক ইএমএফ তাই সেটাকে ইবি দিয়ে, এই বি অক্ষরটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং তার সূত্র হচ্ছে V-IA × RA। এখানে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে 6 নম্বর কোয়েশ্চেনে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরের এখানে যে এক্স চিহ্নিতকরণ পার্টটি তার নাম কি? এই যে অংশটি দেখতে পাচ্ছ এটি মূলত হচ্ছে তোমাদের পোল কোর।
পোল কোর, এই পোল কোরের ওপরেই কিন্তু ওয়াইন্ডিং জড়ানো হয় এবং এই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখন আমরা বাইরে থেকে বা ভেতর থেকে হোক সাপ্লাই পাঠাই, তখন সেই সাপ্লাই এই কোরের মধ্যে দিয়ে যায় এবং তখন এই কোরটি তখন ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয় এবং সেটি তখন ফ্লাক্স তৈরি করতে পারে। তো এই যে অংশটা সেটা দেখতে অনেকটা আমাদের জুতোর তলার সুয়ের মতো দেখতে হয়। জুতোর তলার শু, আমরা যে জুতো বা শু ইউজ করি, তা এই জন্য এর সঙ্গে নাম মিলিয়ে রাখা হয়েছে পোল শু। তাহলে এটা পোলের যে শু সেটা নির্দেশ করছে, পোল শু। এরপর চলে যাচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেনে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিসি জেনারেটর? এখানে যে জেনারেটরটি দেখানো যাচ্ছে সেই জেনারেটরটির নাম কি? দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটরটি দুটো অংশ আছে। এখান থেকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা হলো ইন্টারনাল পার্ট এবং এটা হলো এক্সটার্নাল পার্ট। কেন এক্সটার্নাল পার্ট? দেখুন এখানে লেখা আছে ডিসি সোর্স। তাহলে বাইরে থেকে যখন ডিসি সোর্স দিয়ে জেনারেটরের ফিল্ডকে, সান ফিল্ডকে এক্সাইটেড করতে হবে, তখন সেই ধরনের জেনারেটরকে বলা হবে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এখানে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের 8 নম্বর কোশ্চেনে। হুইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই জেনারেটর? জেনারেটরের মাধ্যমে কোন এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড করা যায়? আমরা সকলেই জানি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে জেনারেটর ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রিক্যাল মেশিন হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তাই আমাদের এখানে অপশান ডি মেকানিক্যাল এনার্জি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা আসছি আজকে 9 নম্বর কোশ্চেনে। এখানে ছবিটা তোমরা আগে একটু ভালো করে দেখো। ছবিটা যদি জুম করে দেখা সম্ভব হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ওপরের একটা মোটা তার একটু ডিপ করা অংশের মধ্যে দিয়ে একটা কারেন্ট এখানে নির্দেশ করা হচ্ছে এবং নিচে একটা সরু লিকলিকে তারের মধ্যে দিয়েও একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে ভেতরের দিকে। তাহলে ওপরের যে তারটা সেই অংশের মধ্যে দিয়েও কারেন্ট ঢুকছে এইদিকে, নিচের যে অংশটি নিচের ওয়্যারের মধ্যে দিয়েও কারেন্ট ঢুকছে এইদিকে। আমরা এর আগের ছবিতে দেখেছি সিরিজ ফিল্ডটা আর্মেচারের সঙ্গে যুক্ত করা থাকে এবং সেটা একটু বেশি মোটা গেজের ওয়্যার দিয়ে বাঁধা হয়। সান ফিল্ডটা তুলনামূলক সরু গেজের ওয়্যার দিয়ে বাঁধা হয়। ওপরের যে মোটা ফিল্ড সেটা হচ্ছে সিরিজ ফিল্ড, নিচের যে সরু ফিল্ড সেটা হচ্ছে সান ফিল্ড। তাহলে সিরিজ ফিল্ডের কারেন্ট অর্থাৎ আইএসসি এবং সান ফিল্ডের কারেন্ট আইএসএইচ এর দুটোর যাওয়ার ডিরেকশন যদি সেম হয় তাহলে সেটাকে আমরা অবশ্যই বলবো কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। তাহলে এখানে আমাদের অপশান ডি কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 10-এ। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর? ডিসি জেনারেটর কোন প্রিন্সিপাল মেনে কাজ করে? ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা একটাই মাত্র অ্যান্সার। সারা পৃথিবীতে তুমি বিশ্বে যেখানে যাও ডিসি জেনারেটর ইজ বেসড অন ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আমাদের আজকের নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য ফর্মুলা বাই ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ? ডাইনামিক্যালিভাবে যে ইএমএফ ইনডিউসড হয় তার ফর্মুলা, তার গেট করার ফর্মুলা কি আছে? BLV sin theta, where B is the maximum flux density Weber per meter square or in Tesla. L is the length of the conductor mm or centimeter or in meter or sin theta। sin theta মানে হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের জেনারেল ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস থাকে যেটাকে আমাদের বলা হয় সেটাকে আমাদের বলা হয় জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। এই জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের বরাবর যদি জেনারেটরের ব্রাশ দুটো ফিটিং করা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ইজুকাল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, তাহলে সাইন থিটা, এই থিটাটা নির্ভর করছে যে জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণে আমরা এখানে ব্রাশগুলোকে কমিউটেটরের সঙ্গে সেটিং করে রেখেছি। সেই থিটাটা এখানে বসালে আমরা মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটি এসে দাঁড়াচ্ছে BLV সাইন থিটা। হুইচ রুল ইজ ইউজ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড? জেনারেটরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নির্ণয় করার জন্য আমরা কোন নিয়ম ব্যবহার করে থাকি? জেনারেটর যেহেতু আমরা রাইট হ্যান্ড অপারেট করি তাহলে জেনারেটরের ক্ষেত্রে যা যা ডিরেকশন ফাইন্ড করার জন্য বলবে সবই কিন্তু ফ্লেমিং রাইট হ্যান্ড রুলে আমরা ইউজ করব। মনে রাখার নিয়ম হচ্ছে যা ডান হাত দিয়ে জেনারেটরের হ্যান্ডেলটা ঘোরাই এবং এখানে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল দেওয়া আছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি কোশ্চেন নাম্বার 13-তে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট অফ ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরের এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে ইয়ক অর ফ্রেম, যেটা ছোট মেশিনের ক্ষেত্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয় এবং বড় মেশিনের ক্ষেত্রে মাইল্ড স্টিল বা রোল স্টিল দিয়ে তৈরি করা হয়ে থাকে। চলে আসছি আজকের নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেনে। হাউ মেনি প্যারালাল পাথস ইন ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং? তাহলে আমরা যখন ল্যাপ ওয়াইন্ডিং ওয়েভ ওয়াইন্ডিং নিয়ে পড়েছি তখন আমরা জানতে পেরেছি, যখন আমরা জেনারেটরের বা মোটরের ওয়াইন্ডিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি তখন আমরা জানতে পেরেছি যে ওয়াইন্ডিং বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং এবং আরেকটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। যখন ল্যাপ ওয়াইন্ডিং হয় তখন সেখানে প্যারালাল পাথসের সংখ্যা অর্থাৎ A ইকুয়ালস টু নাম্বার অফ পোল হয়, আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে A ইকুয়ালস টু অলওয়েজ 2 হয়, এটা কনস্ট্যান্ট। এখন যদি এটা ডুপ্লেক্স দেওয়া আছে তাহলে ডুপ্লেক্স মানে যা P হবে সেটার সঙ্গে আরও 2 গুণ করে দিতে হবে। তাহলে এখানে যেহেতু পোল সংখ্যা হচ্ছে 4টে তাহলে আর্মেচার প্যারালাল পাথসের সংখ্যাও হবে 4টে, কিন্তু সিমপ্লেক্স হলে 4টেই থাকতো। এখন যেহেতু ডুপ্লেক্স দেওয়া আছে তাই এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 8টা। তাহলে আমাদের এখানে যে অপশান C 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এরপরে হচ্ছে নেম অফ দ্য পার্ট অফ দ্য ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের এই পার্টটার নাম কি? এই যে পার্টটা সেটা বেসিক্যালি হচ্ছে ডিসি জেনারেটরের আর্মেচারের একটি সাব পার্ট, সেই অংশ থেকে নেওয়া হয়েছে আর্মেচার থেকে। এটা হচ্ছে আর্মেচারের স্টিল কোর ল্যামিনেশন, যেটা সিলিকন স্টিল দিয়ে তৈরি করা হয়। এই ল্যামিনেট করার মানেই হচ্ছে এডি কারেন্ট লসকে রিডিউস করার জন্যই বেসিক্যালি করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে আর্মেচার কোর ল্যামিনেশন, একদম কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের নাম্বার কোয়েশ্চেন 16, হাউ ইন্টারপোলস আর কানেক্টেড ইন ডিসি জেনারেটর। যখন দুটো পোলের মধ্যে, এখানে একটা নর্থ পোল, এই দুটো নর্থ পোলের মধ্যে যদি আমরা একটা সরু পোল, চিকন পোল তৈরি করতে পারি এবং সেটা যদি সাউথ পোল হয়, তাহলে এই দুটো মেইন পোলের মধ্যখানে আমরা যে পোলটা তৈরি করলাম এটাকেই বলা হয় ইন্টারপোল। এবং এই ইন্টারপোল সবসময় আর্মেচারের সঙ্গে সিরিজে কানেক্টেড করা হয়, ইন সিরিজ উইথ দ্য আর্মেচার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম ইন সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। সেলফ এক্সাইটেড যে সমস্ত ডিসি জেনারেটরগুলি আছে তার ক্ষেত্রে একটি চৌম্বকীয় ধর্ম আগে থেকেই বর্তমান থাকে। রেসিডুয়াল কথাটা মেনলি এসছে রেসিডেন্স থেকে, অর্থাৎ স্থানীয়। জেনারেটরের নিজের একটা ধর্ম আছে যেই ধর্মের জন্য সে তার ফিল্ডকে এক্সাইট করতে পারে, তো সেই ধর্মটাকেই বলা হচ্ছে রেসিডুয়াল বা স্থানীয় ম্যাগনেটিজম, যেটা বেসিক্যালি ভোল্টেজ বিল্ড আপ করতে সাহায্য করে। তাহলে দ্য নেসেসিটি অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম ইজ টু বিল্ড আপ দ্য ভোল্টেজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য 2 পয়েন্টস দ্যাট দ্য ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মেজার্ড ইন ডিসি মেশিন। ডিসি মেশিনে ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মেজার করব কোন দুটি পয়েন্টের মধ্যে? এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে। অপশন সি, রেজিস্ট্যান্স বিটুইন দ্য ব্রাশ অ্যান্ড দ্য কমিউটেটর, এটা হচ্ছে একদমই সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসছি 19 নম্বর কোশ্চেনে। এই কোশ্চেনটা নিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন স্টুডেন্টের মনে বিভিন্ন রকমের সংশয় থাকে। এইখানে একটা গ্রাফ আছে, এক্স চিহ্নিত করা আছে, তারপরে নিচে একটা দেখো বি সেকশন আছে, সেখানে একটা গ্রাফ আছে, সেখানে কিছু চিহ্নিতকরণ করা নেই। তাহলে যদি এই রকম গ্রাফটার মধ্যে উপরের যে অংশটা সেটা হচ্ছে আর্মেচার রিয়াকশন ড্রপ এবং নিচের যে অংশটা যেখানে আমি এখন তীর চিহ্ন এঁকেছি এটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ ড্রপ। এখানে যেহেতু এক্স চিহ্নিতকরণ করতে বলেছে, এখানে আমাদের আর্মেচার রিয়াকশন ড্রপ অর্থাৎ সি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের 20 নম্বর কোশ্চেনে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড জেনারেটর ইফ দ্য সান ফিল্ড ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য আর্মেচার। আর্মেচার দেওয়া আছে, এই আর্মেচারের সঙ্গে শান্ট ফিল্ড কানেক্টেড করা আছে প্যারালালে, তাহলে এই ধরনের জেনারেটরকে বলা হবে আর্মেচারের এক পাশে শুধুমাত্র শান্ট ফিল্ডকে কানেক্টেড করে রেখেছে, তাহলে এই ধরনের জেনারেটরকে বলা হবে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। ওয়াই দ্য আর্মেচার কোর অফ ডিসি জেনারেটর ইজ ল্যামিনেটেড। কেন ডিসি জেনারেটরের আর্মেচার কোরগুলিকে ল্যামিনেট করা হয়? যাতে তার মধ্যে দিয়ে কখনোই এডি কারেন্ট লসের পরিমাণ বেশি না হয়। এডি কারেন্ট লসকে রিডিউস করার জন্য, মিনিমাইজ করার জন্য তার কোরগুলোকে ল্যামিনেট করা হয়, টু রিডিউস এডি কারেন্ট লস। চলে যাচ্ছি আমাদের 22 নম্বর কোশ্চেনে। ওয়াই আর্মেচার রেজিস্ট্যান্স অফ ডিসি জেনারেটর ইজ ভেরি লো। কেন ডিসি জেনারেটরের আর্মেচার রেজিস্ট্যান্সকে খুবই কম রাখা হয়? রেজিস্ট্যান্স যত কম থাকবে তত কারেন্ট হাই হতে থাকবে। রেজিস্ট্যান্সের মান যত বাড়বে কারেন্টের মান ততই কমবে, এটা কিন্তু আমরা অবভিয়াসলি আগেই জেনে গেছি। তাহলে এখন রেজিস্ট্যান্স যদি বেশি হয় ভোল্টেজ ড্রপ বেশি হবে, কারেন্টের মান কম হবে, মোটর কম ঘুরবে। আমরা চাই সাপ্লাই দিয়ে মোটরটা যাতে ঠিকঠাকভাবে রান করতে পারে, সেই কারণের জন্য রেজিস্ট্যান্সের মানকে কম রাখবো যাতে আর্মেচার ভোল্টেজ ড্রপের পরিমাণ কম হয়। আর্মেচার ভোল্টেজ ড্রপ, রিডিউস দ্য আর্মেচার ভোল্টেজ ড্রপ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকে 23 নম্বর কোশ্চেনে। ওয়াই দ্য ডিসি জেনারেটর শুড রান ইন ক্লকওয়াইজ ডিরেকশন অনলি। কেন একটা জেনারেটরকে সর্বদা ক্লকওয়াইজ ডিরেকশন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই ঘোরানো উচিত? কারণ যদি আমরা বারবার করে ঘড়ির কাঁটার দিকে, একবার উল্টো দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে থাকি, তাহলে তার যে রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ স্থানীয় চৌম্বকীয় ধর্ম নষ্ট হয়ে যাবে। টু প্রোটেক্ট দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা আসছি আজকের 24 নম্বর কোশ্চেনে। ওয়াই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ প্রোভাইডেড ইন লার্জ ডিসি জেনারেটর। কম্পেনসেট কথাটার মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। যেই ওয়াইন্ডিং মেশিনের মধ্যে হওয়া বিভিন্ন লসগুলিকে ক্ষতিপূরণ করছে, সেই লসের ক্ষতিপূরণ করার জন্য যে ওয়াইন্ডিং তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। এখানে বেসিক্যালি কম্পেনসেটিং ওয়াইন্ডিং যখন কথাটা তোমাদেরকে দেওয়া থাকবে, তোমাদের এটা ইজুকাল টু জানতে হবে আর্মেচার রিয়াকশান। আর্মেচার রিয়াকশানকে কম করার জন্যই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। তো তোমরা এখানে অপশানটা সি, নিউট্রালাইজ দ্য আর্মেচার রিয়াকশন অফেক্ট, এটাই তোমরা নির্বাচন করার চেষ্টা করবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য রিজন ফর ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ। ডিসি জেনারেটর ভোল্টেজ তৈরি করতে পারছে না, এর একটা অন্যতম কারণ হতে পারে শান্ট ফিল্ডের যে রেজিস্ট্যান্স নিয়েছি সেই রেজিস্ট্যান্সের মান জেনারেটরের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ যেই রেজিস্ট্যান্সের মানের পরে গেলে জেনারেটর তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাঠাতে পারবে না, ফলে তার ফিল্ড এক্সাইট হবে না, সেই রেজিস্ট্যান্সের থেকে মান যদি বেশি হয়ে যায় তাহলে সেই জেনারেটর আর ভোল্টেজ তৈরি করতে পারবে না। তাহলে অপশান সি, ফিল্ড রেজিস্ট্যান্স ইজ অ্যাবভ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ইজ
ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জেনারেটর ইফ দ্য ফিল্ড ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য আর্মেচার? আর্মেচারের সঙ্গে ফিল্ডটাকে প্যারালাল কানেকশন করা আছে, তাহলে এই ধরনের জেনারেটরকে বলা হবে শান্ট জেনারেটর। তাহলে এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ পোল শু ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটারে পোল শুয়ের কী কাজ? সম্ভবত 2 নম্বর কি 3 নম্বর কোয়েশ্চেন আমাদের ছিল, এক্স চিহ্নিতকরণ অংশটির নাম হচ্ছে পোল শু। তাহলে পোল শুয়ের গাটা তোমরা দেখলে একটু জুতোর তলার যে শু আছে সেরকম শুয়ের মতো দেখতে, অর্থাৎ জুতোর তলার যে সোল আছে সেই সোলের মতো দেখতে, এরকম একটু কার্ভ লাইন। তো এইখানে এসেই কিন্তু বেসিক্যালি আমাদের যে ফ্লাক্সগুলো আছে সেই ফ্লাক্সগুলো এসে ধাক্কা খায়। তাহলে যদি এই কার্ভ লাইনটা এরকম করা থাকে তাহলে সমস্ত কার্ভ লাইনগুলো সমস্ত আসা ফ্লাক্সগুলোকে ইজিলি ডিস্ট্রিবিউটেড করতে পারবে। তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করার জন্য বেসিক্যালি আমাদের এখানে পোল শুটা তৈরি করা থাকে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্প্লিট রিং? স্প্লিট রিং আর একটা হচ্ছে স্লিপ রিং। এই রকম রিং যখন লাগানো থাকবে তখন সেটাকে বলা হবে এসি কারেন্ট, আর যখন এই রকম রিং লাগানো থাকবে যেখানে একদিক আর একদিকটা কাটা, অর্থাৎ রিংটার মাঝখান থেকে কাটা স্প্লিট করা আছে, তখন সেই রকম জায়গা থেকে আমরা ব্রাশ কন্ট্যাক্ট করে রাখলে ব্রাশের একদিক দিয়ে প্লাস এবং একদিক দিয়ে মাইনাস পাবো, অর্থাৎ সেখানে ডিসি কারেন্ট পাবো। কিন্তু এই রকম রিংয়ের সঙ্গে যদি ব্রাশ কানেক্টেড করে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে ফেজ এবং একদিকে নিউট্রাল পাবো, তা কিছুক্ষণ পরেই আবার ফেজের জায়গায় নিউট্রাল এবং নিউট্রালের জায়গায় ফেজ পেতে থাকবো। তাহলে কারেন্টকে ইউনিডিরেকশনাল করার জন্য অর্থাৎ ডিসি কারেন্ট করার জন্য বেসিক্যালি আমরা স্প্লিট রিং ব্যবহার করে থাকি। হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক ব্রাশ ইন জেনারেটর? সাধারণত জেনারেটারে সেই ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় যাদের টেম্পারেচার নেগেটিভ টেম্পারেচার অফ কোএফিসিয়েন্ট থাকে, তো এক্ষেত্রে কার্বন এবং গ্রাফাইট হচ্ছে সঠিক অ্যান্সার। আজকে শেষ কোশ্চেন, ওয়াই ডিসি জেনারেটর আর লুজিং দেয়ার রেসিডুয়াল ম্যাগনেটিজম? ডিসি জেনারেটর তার স্থানীয় চৌম্বকীয় ধর্ম কেন হারিয়ে ফেলে? যদি মোটরটিকে হঠাৎ করে একবার ডান দিকে অর্থাৎ ক্লকওয়াইজ, একবার বাঁ দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘোরাতে থাকি, তাহলে পরে কিন্তু তার রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। তো এখানে অপশান ডি, চেঞ্জ অফ ডিরেকশন অফ রোটেশন ভেরি অফেন, হঠাৎ করে ডিরেকশন অফ রোটেশন চেঞ্জ করে দিলে তার রেসিডুয়াল ম্যাগনেটিজম কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ছিল তোমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান সেমিস্টার 3 মডিউল 1 অর্থাৎ ডিসি জেনারেটরের প্রথম 30টি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যা প্রত্যেকবারেরই সিবিটি এক্সামে কিন্তু আসতেই থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে তোমাদেরকে একবার দুবার রিভাইজ করে দেখে নিতে হবে কোন কোশ্চেনটার জন্য কোন অ্যান্সারটা আমরা লাগাচ্ছি। এবং যারা পরীক্ষা দিচ্ছ সবাইকে জানাই প্রথম থেকেই আমরা বেস্ট অফ লাক, তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করো, এটাই আমরা চাই। দেখা হচ্ছে এর পরের দিনকে।